নমস্কার, বরাকবাণী নিউজ নেটওয়ার্কে আমাদের যারা ভিউয়ার্স ফলোয়ার্সরা আছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করছেন মানসিকভাবে এবং যেভাবে আমাদেরকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেভাবে প্রচেষ্টা করছেন সেই জন্য আমি প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং আমার যারা সঙ্গে যারা আছেন আমাদের বরাকবাণী এক পরিবারের যারা ফিল্ডে আছেন তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা আমাদের সঙ্গে সহযোগিতা করছেন শারীরিকভাবে ও মানসিকভাবে তাদেরকেও আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা বিগত 4 বছর থেকে বরাকবাণী নিউজ নেটওয়ার্কে আপনাদেরকে অনেক কিছু তুলে দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের কতটুক আপনাদেরকে আমরা সেইভাবে তথ্যগুলো তুলে দিয়ে নিউজ পরিবেশন করতে পারছি এটা আপনারা সহযোগিতা করার তুলে ধরতে পারছি। এবং আমরা বরাকবাণী নিউজ নেটওয়ার্কে কিছু নিউজগুলো সবসময় দুর্নীতির বিরুদ্ধে তুলে ধরি এবং তথ্যসহ তুলে ধরি। সেই জন্য আমাদের অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যেতে হয় এবং আপনাদের সহযোগিতায় আমরা এগিয়ে যাই এবং আপনাদের যে চাহিদাটা বা আপনাদের সহযোগিতা করছেন এই জন্য আপনাদেরকে আরেকটু নতুনত্ব দেওয়ার জন্য আজকে থেকে আমরা পডকাস্টিং একটা এপিসোড আমরা করছি এবং বরাকের প্রত্যেক জনগণকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এইটা আমাদের সহযোগিতা করার জন্য। আপনাদের যদি কোনো রকমের বরাকের আওয়াজ যদি আপনারা তুলে ধরতে চান আমাদের নেটওয়ার্কে আসতে পারেন এবং আপনাদেরকে সঙ্গে সহযোগিতা করতে পারেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত যারা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল মহোদয়, ওনার সঙ্গে আজকে আমরা কথা বলবো এবং উনি যে একটা ছাত্র সংগঠন থেকে ধরে আজকে যে এই পর্যায়ে একজন বিরোধী দলের নেতা হিসাবে বরাক উপত্যকায় পরিচিতি লাভ করেছেন এবং সেই সম্পর্কে আমরা ওনার কাছ থেকে জানতে চাব এবং ওনাকে আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নমস্কার, আজকে বরাকবাণী নিউজে আমাকে একটা নতুন আপনারা পডকাস্ট বলে একটা চ্যানেলটা শুরু করেছেন, তাতে আমাকে প্রথম আমন্ত্রণ জানিয়েছেন, তাই আমি বরাকবাণী পরিবারকে ধন্যবাদ জানাই। আমরা এখানে আপনাকে আজকে ডাকার প্রথম উদ্দেশ্যটা হলো কংগ্রেস পার্টি, আপনি কাছাড় ডিস্ট্রিক্টের জেলা সভাপতি এবং আপনি যে এই যে সভাপতি পর্যায়ে যে আসীন হওয়ার যে একটা নিশ্চয়ই দীর্ঘ একটা সংগ্রাম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এসছেন, আপনার এই যে যারা জেনারেলি যারা পড়াশোনা করে বা করে একটা উচ্চশিক্ষা নেওয়ার পরে সবাই চাকরি বা ব্যবসার দিকে যায়, কিন্তু আপনি হঠাৎ করে যে এইসব হায়ার এডুকেশন নেওয়ার পরেও আপনি যে রাজনীতিতে আসলেন, এটার পিছনে রহস্যটা কি? আপনি আমাকে খুব সুন্দর প্রশ্ন করেছেন যে অ্যাকচুয়ালি আমার পরিবার বা আমার হয়তো মানে আত্মীয় স্বজন কেউর মধ্যে রাজনীতিতে কেউ নেই, সমর্থন সেটা অন্য ব্যাপার, কিন্তু সরাসরিভাবে রাজনীতির সাথে কেউ যুক্ত নয়। আমার ছোটবেলার থেকে ছাত্র জীবন থেকে আমার একটা ইচ্ছে ছিল যে আমি কোনো চাকরি করব না বা আমি সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করব। সেটা আমি যখন প্রাইমারি স্কুলে পড়ি তখনও আমি ছোটবেলা গল্পের মানে বলতাম, রাজনীতি ঠিক বুঝতাম না তখন সেটা বলতাম যে না, আমি কিছু বড় একটা কিছু হব, যে আমি সমাজের কিছু এটা করতে পারবো, সামাজিক কাজে নিজেকে নিয়োজিত করব। ধীরে 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 আমি যখন হাই স্কুল, তারপর কলেজ, আমি গুরুচরণ কলেজে যখন ভর্তি হই, তখন গুরুচরণ কলেজে ভর্তি হওয়ার সাথে সাথে আমি ইংরাজি বিভাগে শিক্ষা নেওয়ার জন্য আমি প্রফেসর কমলেন্দু ভট্টাচার্যের শরণাপন্ন হয়েছিলাম। কমলেন্দু ভট্টাচার্য তখন আমাকে বাড়িতে উনি পড়াতেন এবং উনি একজন রাজনীতি ব্যক্তিত্ব ছিলেন, তো উনার আদর্শ আর আদর্শিত হয়েছি। তো আমার যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের সাথে উনাকে পেয়ে, উনার আশ্রয় পেয়ে ঠিক আমার ঠিক স্বপ্ন পূরণের দিকে আমি তখন এগিয়েছিলাম। তখন কমলেন্দু ভট্টাচার্য 1996 ইংরাজিতে উনি বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সামান্য ভোটের ব্যবধানে উনি হেরেছেন।
তো ওনার ঠিক আবার 2001-এ নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, বা তখন জেলা কংগ্রেসে তিনি একজন প্রথম সারির নেতা প্রথম ছিলেন। সারি নেতা। তো ওনার সাথে সাথে পড়াশোনার সাথে সাথে ওনার সাথে সাথে কিছু রাজনীতিতে যুক্ত হই, এবং উনিও আমাকে খুব মানে ভালোবাসতেন। উনি উনি আমাকে রাজনৈতিক বিভিন্ন মানে সভা সমিতিতে নিয়ে যেতেন, তাতে আমি আরো আকর্ষিত হই। এবং একটা মানে রাজনীতিতে আমার একটা মানে ইচ্ছে ছিল যে আমি কোনো ধরনের কোনো মানে কমিউনাল ফোর্সের সাথে যাব না। হুম। সেই হিসাবে কংগ্রেস দল একটা ধর্মনিরপেক্ষ দল, সেই কংগ্রেস দলের আদর্শ, সেই কংগ্রেস দলের যে স্বাধীনতা সংগ্রামে যে কংগ্রেস দলের ভূমিকা, এবং কংগ্রেস দলই একমাত্র দল যে ভারতবর্ষ স্বাধীনতার ক্ষেত্রেতেই হোক আর ভারতবর্ষে একটা সুস্থ রাজনীতির বাতাবরণ সৃষ্টি করা কংগ্রেসের যে ভূমিকা বা কংগ্রেসের যে এতদিনের যে কংগ্রেসের কার্যকলাপ, সেটার প্রতি আমি আরো আকৃষ্ট হই। তারপর আমি 1998 ইংরেজিতে ছাত্র রাজনীতির সাথে জড়িত হই, এনএসইউআইতে জড়িত হলাম। না, এটার পিছনে কি আপনার পরিবারের কারো হাত ছিল? পরিবারের কোনো হাত ছিল না, কিন্তু আমার মা বাবা সবসময় মানে আমি কিছুটা মানে বড় কিছু হব সেটা ওনাদের একটা স্বপ্ন ছিল। প্রথম প্রথম যখন ছাত্র রাজনীতিতে মানে নিজেকে নিযুক্ত করলাম, তারপর যখন আমি প্রথম একদিন পত্রিকাতে আমার নাম আসলো, তো ছোট্ট করে একটা নাম ভিতরে পাতায় একটা আসলো, সেই নামটা দেখে আমার বাবা খুব খুশি হলেন যে আমার ছেলের নাম আসছে। অনেককে ডেকে এনে তিনি বললেন যে পত্রিকার মধ্যে আমার ছেলের দেখো কি সুন্দর নাম এসছে, ও রাজনীতিতে যুক্ত হয়েছে। বাবার একটা স্বপ্ন ছিল, হুম। বাবা রাজনীতি ছিলেন না, কিন্তু যখন আমি রাজনীতিতে যুক্ত হই বাবাকেও আমাকে সেই ব্যাপারে অনুপ্রেরণা যোগাতেন। মা সবসময় আমার আমার পাশে দাঁড়াতেন বা আমাকে সবসময় সাহায্য, মা বাবা দুজনের কাছ থেকে আমি খুব সাহায্য সহযোগিতা এবং ওনাদের কাছ থেকে একটা অনুপ্রেরণা পেয়েছি আমি, যে আমি যে যে রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। ওনাদের একটাই কথা ছিল, আমার বাবার একটাই কথা ছিল, যাতে কোনো ধরনের কোনো সম্মান যাতে কোনো হানি না হয়, হুম। সেই ব্যাপারে সচেষ্ট থাকার জন্য। বাকি আমাকে এই ব্যাপারে আমার এই প্রফেশনে যেতে বা রাজনীতিতে যেতে ওনারা আমাকে এগিয়ে দিয়েছেন। আপনার যে ইউথ কংগ্রেস থেকে আপনি যে জেলা কংগ্রেসের জেলা সভাপতি হয়েছেন, এই এই যে ডিস্টেন্সটার মাধ্যমে আপনার নিশ্চয়ই কিছু ঘাত প্রতিঘাত বা উত্থান পতন কিছু একটা তো হয়েছে। দেখুন, রাজনীতিতে যেহেতু আমার কোনো পলিটিক্যাল গার্জিয়ান কিছু বলতে স্মরণীয় কিছু একটা ঘটনা বলুন। অনেক কিছু ঘটনা ঘটেছে আমার জীবনে। বিশেষ করে আমি যখন মানে সক্রিয় রাজনীতিতে যখন অংশ নিলাম, তারপর কমলেন্দু ভট্টাচার্য যখন 2021 ইংরেজিতে উনি হেরে গেলেন, তারপর উনিও সক্রিয় রাজনীতিতে কংগ্রেস থেকে উনি চলে গেলেন, একটা সময় গিয়ে ইউডিএফ এ চলে গেলেন। তো সেই সময়টাতে আমার কোনো রাজনৈতিক অভিভাবক ছিলেন না। তো নিজের চেষ্টা এবং মানুষের ভালোবাসায় আমি ধীরে ধীরে 2005 ইংরাজি পর্যন্ত আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত থাকি। সেই ছাত্র রাজনীতির মধ্যে উল্লেখযোগ্য ছিল গুরুচরণ কলেজে প্রায় 11 বছর পর 2003 ইংরাজিতে নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আমাকে এনএসইউ থেকে দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানে 17টার মধ্যে 16টা আসন জয়ী করতে পেরেছিলাম। সেটা থেকে আরো একটু আমি রাজনীতি জীবনে আমার একটা নতুন করে একটা অলংকার লাগে। তারপর 2005 ইংরাজিতে যুব কংগ্রেসে চলে গেলাম। সে 2005 থেকে 2009 পর্যন্ত আমি যুব কংগ্রেসে 11 পর্যন্ত যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে কাজ করেছি। তারপর একটা সময় আসলো যে যুব কংগ্রেসের সভাপতি বদল হবে, সেই ব্যাপারে অনেক নিজেকে চেষ্টা করলাম। যুব কংগ্রেস সভাপতি হওয়ার একটা স্বপ্ন ছিল। পরবর্তীতে 2011-তে নির্বাচন আসলো। ঠিক সেই সময়টাতে আমার বাবা হারালাম, বাবাও মারা গেলেন। ওই সময়টা আমার কাছে খুব একটা জীবনে একটা মানে ক্রুশিয়াল পিরিয়ড ছিল, যে পারিবারিক দিক দিয়েও আমার পিতৃহারা হওয়ার পর যে জিনিসটা হয়, ঠিক একই সময় যুব কংগ্রেসের নির্বাচন শুরু হলো আসামে। এবং সেই সময় আমি ইলেকশন খেলবো না সেই একটা আমি দুশ্চিন্তায় ছিলাম। যাই হোক, তখন 17 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন আমার সাথে। তো আমার গুরুদেবের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে আমি তারপর নির্বাচনে অবতীর্ণ হই। এবং প্রথমবারের সময় নির্বাচন ছিল যুব কংগ্রেসের নির্বাচন। তখন আমরা তো নিজে বুঝতেই পারিনি, ইভেন কাছাড় জেলার অনেক কংগ্রেসীরা তখন বুঝতে পারেননি যেটা যুব কংগ্রেস নির্বাচন হচ্ছে না, কোনো মানে জেনারেল কোনো ইলেকশন হচ্ছে। এত ব্যানার, পোস্টার, এত ক্যাম্পেনিং, ঠিক নিজেকে নিজে মনে হচ্ছিল যেটা এমপি ইলেকশনের আমি প্রতিদ্বন্দ্বী করছি। সেই হিসেবে 17 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন, যেটা দলীয় প্রতিদ্বন্দ্বিতা ছিল। পরবর্তীতে আমার যুব ভাইদের মানে সহযোগিতায়, সবার ভালোবাসায় আমি জয়ী হয়ে সভাপতি হলাম।
সেই সভাপতি হওয়ার পর আমার 3 বছর কার্যকাল ছিল। সেই 3 বছর কার্যকালেও আমি যুব কংগ্রেস হিসাবে, যেটা আমার দলীয় মানে কার্যক্রম বা যেটা আমার দলীয় নীতি আর নির্দেশিকা ছিল, সেটা যতটুকু চেষ্টা করে আমি করেছিলাম, যাতে যুব কংগ্রেস হিসাবে, যুব কংগ্রেস হচ্ছে কংগ্রেসের একটা মেরুদণ্ড, তাই সেই মেরুদণ্ডটা যত শক্ত হবে একটা মানুষ তত শক্তিশালী হয়। তাই যুব কংগ্রেস সভাপতি হিসাবে আমি কাছাড় জেলা যুব কংগ্রেসকে কীভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আমি যুব কংগ্রেসে থেকে, তখন কংগ্রেস ক্ষমতায় ছিল, রাজ্যে এবং কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় তখন ছিল, রাজ্যে কেন্দ্রে ক্ষমতায় ছিল। তখন আমাদের এখানে তো পাওয়ারফুল হ্যাঁ, মন্ত্রী, হেভি ইন্ডাস্ট্রি আমার মিনিস্টার সন্তোষ মোহন দেবও ছিলেন, তারপর আপনার দীনেশ প্রসাদ গোয়ালা ছিলেন, গৌতম রায় ছিলেন। কিন্তু কোনো কোনো সময় আমি হয়তো কোনো দুর্নীতির এগেনস্টে কথা বলতে গিয়ে আমার সরকারেরও বিভিন্ন বিভাগের এগেনস্টে আমি আন্দোলন করেছি। কারণ আমাকে আমার যুব কংগ্রেস, আমার যে সংবিধান, সেই সংবিধান আমার শিক্ষা দেয়নি সেটা যে কোনো জায়গাতে দুর্নীতি হলে আমার সরকার থাকলে যে সেটা আমি মুখ বন্ধ করে থাকবো সেটা নয়। আমি বিভিন্ন বিভাগে, তখনের সময় আমার এখনো মনে পড়ে যে আজকে আমাদের যে পরিবহন বিভাগ, সেই পরিবহন বিভাগের দুর্নীতি নিয়ে আমি হয়েছিলাম, অগ্রণী ভূমিকা নিয়েছিলাম। জেলা পরিষদের দুর্নীতি নিয়ে সবচেয়ে আগে আমি, মনীষিকা দত্ত ছিলেন সিও, ছিলেন, সেই সময় আমি প্রথম আন্দোলন করেছিলাম। কোনো কোনো সময় আমার নেতৃত্ব আমাকে বলেছিলেন যে সরকার আমাদেরই বদনাম হচ্ছে। আমি বলেছি যে বদনাম আমাদের পলিসিতে আমাদের ভুল হয়নি, কিন্তু যদি কোনো সরকারি অফিসার বা কোনো বিভাগ যদি দুর্নীতি করে থাকে, সেটা আমাদের দলীয়, আমাদের কর্তব্য সেটা, যে সেই সমাজের জন্য সেই যে দুর্নীতি চলছে সেটাকে প্রতিহত করা। সেই ব্যাপারে যতটুকু সম্ভব করে গিয়েছি। তারপর যখন আমার যুব কংগ্রেস শেষ হয়েছে, তারপর আমাকে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাধারণ সম্পাদক হিসাবেও আমি 2021 ইংরাজিতে আমি ওই শিলচর বিধানসভা আসনের জন্য আমি একজন দাবি জানিয়েছিলাম মনোনয়নের জন্য। দল আমাকে মনোনয়ন দেয়নি, পরিবর্তে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব নিয়ে আমি কাজ করে গিয়েছি। এবং 2023 ইংরাজিতে দল আমাকে, আমার দলের হাইকমান্ড এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটি আমাকে 2023-এর 29 মার্চ আমাকে জেলা সভাপতি দায়িত্ব দিয়েছে। না, এখন সেই দীর্ঘ কার্যকালের মধ্যে অনেক ঘাত প্রতিঘাত ছিল, অনেক কিছুই আমার রাজনীতি জীবনে অনেক কিছু হয়েছে, উত্থান পতন হয়েছে, এবং আমি কোনো সময় কোনো গাইডেন্স পাইনি। নিজে নিজে যুদ্ধ করে করে ভগবানের আশীর্বাদ আর মানুষের ভালোবাসা, সেই দুইটাকে পুঁজি করে আমি আজকের দিন পর্যন্ত জেলা কংগ্রেস সভাপতি পর্যন্ত পদে হাসিল হতে পেরেছি। আচ্ছা, আপনি তো এখন একটা সময় কংগ্রেসের তো প্রচুর বিপর্যয় ছিল, বিরোধী দলের আসনও নিতে পারে নাই। বর্তমানে তো আর বিরোধী দলের একটা বিশেষ আসনে রাহুল গান্ধী অল ওভার ইন্ডিয়াতে আছেন, এবং কাছাড় ডিস্ট্রিক্টে আমরা মনে করি জেলা কংগ্রেস সভাপতি যে আপনি বিরোধী দলের একটা বিশেষ ভূমিকা পালন করবেন। কিন্তু আমরা দেখছি যে শিলচর টাউনে বা কাছাড় জেলায় বিশেষ করে বা শিলচর টাউনের ধরুন বিভিন্ন সমস্যা রয়েছে, যেমন আপনার জমা জলের সমস্যা, রাস্তাঘাটের সমস্যা, তারপরে রাঙ্গিহাড়ির ট্রাফিক জ্যামের সমস্যা, সোনাই রোডের যে কয়েকটা স্কুল আছে এখানেরও কিছু সমস্যা, মেডিকেল কলেজের রাস্তার সমস্যা। আপনি আগে যেরকম আমরা ইউথ কংগ্রেস সভাপতি থাকার সময়ে আপনাকে যেভাবে বিরোধী দলের বা প্রতিবাদ করার যেরকম যে চেহারাটা পেয়েছিলাম আমরা, বর্তমানে আমরা ঠিক সেই প্রতিবাদী কণ্ঠটা আপনার কাছে হেরে গেছে মনে হচ্ছে। না দেখুন, আপনার কথাটা সত্যি, কিন্তু কথা হচ্ছে দুইটার ভূমিকাটা দুই ধরনের থাকে। যুব কংগ্রেস সভাপতি আপনি বুঝতেই পারছেন যে যুব ব্রিগেড বা যুব একটা যে হয়, তখন কোনো কিছু ডান বাম কোনো কিছু চিন্তা করতে হয় না। আমাদের উপর তখন জেলা কংগ্রেস একটা গার্জিয়ান কমিটি আছে। তখন আমরা শুধু, আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে আমরা আন্দোলন করব, আমরা প্রত্যেকটা দুর্নীতির এগেনস্টে কথা বলবো, প্রত্যেকটা জায়গাতে আন্দোলন করব। আজকে জেলা কংগ্রেস সভাপতি হিসেবে আমার সংগঠনের দায়িত্ব নিভাতে হয়। কোনো জায়গাতে আপনার সংগঠনে কোনো ভুল ত্রুটি হলে সেটাও দেখতে হয়। একটা বুথ কমিটির যদি কোনো অসুবিধা হয় সেটা নিয়ে আমার মাথা কাটাতে হয়, বা সেই ব্যাপারেও আমার সমাধান করতে হয়। এখন হচ্ছে পুরো দায়িত্বটা আমার উপর। তো এর মধ্যে আজকে আপনার যেহেতু সরকার ক্ষমতায় নেই, দল ক্ষমতায় নেই, তো দল ক্ষমতায় না থাকলে সাধারণত কিছু স্বার্থান্বেষী লোক থাকে যে তারা এই সময় নিজেকে আগলে রাখে।
আজকে যদি কংগ্রেস ক্ষমতায় আসে দেখবেন ওনাদেরকে সামনে দেখবেন, কিন্তু আজকে হয়তো মানে নিজের স্বার্থের জন্য ওনারা দলে ঠিকমতো সময় দিতে চায় না। সেই সময়টাকে আপনার আজকে জেলা কংগ্রেসের অধীনে যুব কংগ্রেস, এনএসইউআই, মহিলা কংগ্রেস, সেবা দল, ইয়ং ব্রিগেড, মাইনরিটি ডিপার্টমেন্ট, এসসি ডিপার্টমেন্ট, ওবিসি ডিপার্টমেন্ট, এতগুলা বিভাগকে নিয়ে আপনার কাজ করতে হয়। তো সেই জায়গাতে কি হয়, মানে চেষ্টা করি আজকের দিনেও আমি 24 ঘন্টার মধ্যে 17 থেকে 18 ঘন্টা সময় দেওয়ার জন্য চেষ্টা করি, কিন্তু সেই পুরা সময়টুকু আমি সমাজসেবায় বা সাধারণ মানুষের জন্য দেওয়া সম্ভব হয় না। কি কারণে সম্ভব হয় না, যে দলীয় কার্যকলাপ কিছুটা থাকে, প্লাস প্রত্যেক দিনই আসাম প্রদেশ কংগ্রেস বা নিখিল ভারত কংগ্রেস কমিটিতে কোনো না কোনো একটা নির্দেশ আসে, সেই ব্যাপারটাও দেখতে হয়। আজকে নতুন মেম্বারশিপ হবে, সেটাও আমার দেখতে হয়। আমার গতকালকে ইডি অফিসে ধর্ণা ছিল গুয়াহাটিতে, সেটা তো আমার যেতে হয়েছে, আজকে আবার আমি শিলচরে এসেছি। তো প্রত্যেক দিনই কোনো না কোনো একটা নির্দেশ থাকে উপর থেকে, সেই নির্দেশটাও পালন করতে হয়। ইতিমধ্যে লোকসভা নির্বাচন শেষ হয়েছে, এখন আবার দলাই উপনির্বাচন, সেই ব্যাপারটাও পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে না, হচ্ছে। সব ঠিক আছে, হ্যাঁ, কিন্তু একার জনগণের উপরে যেটা দাবি, হ্যাঁ, জনগণের যেটা দাবি, মানে সেটা আমিও মানি যে যুব কংগ্রেস থাকার সময় আমার উপর কোনো দায়িত্ব ছিল না। তখন আমার শুধু একটাই ছিল যে আমার যুবক ভাইদেরকে নিয়ে আমি প্রতিবাদে মাঠে নামবো। হ্যাঁ, এখন কি হয়েছে, এখন সবটা বিভাগের দায়িত্ব থাকে, সেই জন্য সময়ের অভাবে কোনো কিছুতে ঠিক সময়মতো হয় না। আর 2 নম্বর কথা হচ্ছে সবচেয়ে যে বড় কথা, কংগ্রেস ক্ষমতা থাকার সময় যেভাবে মানুষের মৌলিক অধিকার আদায়ের জন্য মানুষ যেভাবে আন্দোলন করতে পেরেছিল, আজকে সেই মৌলিক অধিকারটাকে খর্ব করা হচ্ছে। আজকে সেই গণতন্ত্র নেই ভারতবর্ষে। আজকে আপনারা দেখবেন যে সাংবাদিকরা মুখ্যমন্ত্রীকে যদি কোনো জিনিস প্রশ্ন করে থাকেন, তাহলে সেই সাংবাদিকের চাকরি যায়। সেই সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার পর সেই মানে সংবাদ সংস্থার মালিকের কাছে মুখ্যমন্ত্রী ফোন যায় যে সাংবাদিককে তুমি বের করে দাও। আজকের দিনে গণতন্ত্রকে গলা টিপে ধরা হচ্ছে, সেই জায়গাতে আন্দোলন করাটা অনেক কষ্ট। কংগ্রেস ক্ষমতায় ছিল, কিন্তু আমি যুব কংগ্রেস সভাপতি থেকে কংগ্রেসের এগেইনস্টে আমি আন্দোলন করেছি, কিন্তু আমাকে কেউ বাধা দেয়নি। আজকের দিনে আপনার আন্দোলন করতে গেলে প্রত্যেকটা জিনিসের মধ্যে সরকারকে এভাবে লেলিয়ে রাখে। আজকে আপনি আমার জেলা কংগ্রেস সভাপতি হওয়ার 1 বছর 3 মাস চলছে, তার মধ্যে আমি আপনাকে অসংখ্য প্রমাণ দেখাতে পারবো যে আমি শিলচর শহরের সমস্যা নিয়ে, জনগণের সমস্যা নিয়ে অনেকবার আমি আন্দোলন করেছি এই মানে 1 বছর 3 মাসের মধ্যে। তার মধ্যে নির্বাচনের সময় 3-4 মাস তো সম্ভব হয় না, কোড অফ কন্ডাক্ট থাকে। প্রত্যেকটা ইস্যু নিয়ে আমি কথা বলেছি, কিন্তু আজকে দেখা যায় যে কংগ্রেস অফিস থেকে বের হতে দেওয়া হয় না, সেই জায়গাতে পুলিশ লেলিয়ে রেখে আমাদেরকে আটকে দেওয়া হয়। আজকে যখন ডিলিমিটেশন হয়েছিল, যখন বরাক উপত্যকা থেকে 2টা আসন কমানো হলো, কংগ্রেসের মতো কোনো সংস্থা কোনো আন্দোলন করেনি। আমরা একবারে সামনে দাঁড়িয়ে আন্দোলন করেছি। আমরা আজকে স্ট্রাইক করেছিলাম, 3 জেলা মিলে আমরা বন্ধ রেখেছিলাম। কংগ্রেসের তো উইংটাও তো হ্যাঁ, বেশি বছর, কিন্তু সেই বন্ধটাও আমাকে আগের দিন রাত্র থেকে পুলিশ আমাকে ঘর থেকে বেরোতে দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছিল। তারপর আমি লুকিয়ে কোনো মতে এসে কংগ্রেস অফিসে ঢুকেছিলাম ভোর 4টার সময়। কিন্তু আমি যখন কংগ্রেস অফিস থেকে বের হয়েছিলাম শিলচর শহরের এই স্ট্রাইকটাকে সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য, তখন কি আমার পুলিশে দেবদুলের সামনে আমার বর্তমান সময়ে, বর্তমানে যে চলছে আজকে রাস্তাঘাট নিয়ে দেখুন, জনগণ তো স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে এসেছে। দেখুন জনগণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরোয় এসছে, এটা আমিও মানি, কিন্তু সেই যে আশাটা, আজকে মুখ্যমন্ত্রী আসলেন গতকালকে, এখন তো জনগণ রাস্তায় নেই। জনগণ আন্দোলন করছেন, সেটাকে আমি ওনাদের মানে সমর্থন জানাই বা কিন্তু জনগণের আমাদের কি হয়, আমাদের মানে মেমোরিটা খুব মানে স্বল্প দিনের। আমরা যখনই কোনো কিছু অসুবিধা হয় আমরা ঠিক কথা বলি, আমরা মানে করি, আলোচনা করি, সমালোচনা করি, ঠিক আবার যখন দেখবেন রাস্তাটা দুর্গাপূজার সময় একটু ওনারা চেপ দিয়ে লেপ দিয়ে দেবেন, তারপর দেখবেন আবার জনগণের কথা বন্ধ। আমরা চাই বরাক উপত্যকার স্থায়ী সমাধান। আজকে শিলচরে যিনি বিধায়ককে ওনারা, আজকে শিলচরের জনগণ, সেই সম্মানীয় জনগণ শিলচরের বিধায়ককে 50,000 ভোটের ব্যবধানে জয়ী করেছেন। সেই বিধায়ক আজকে নির্লজ্জের মতো বলছেন যে কংগ্রেস আমলের জন্য আজকে রাস্তাঘাট খারাপ। 10 বছর যাওয়ার পর, উনার আগে আরেকজন বিজেপির বিধায়ক ছিলেন দিলীপ পাল, থাকার পর আজকে উনি বলছেন যে কংগ্রেস আমলের জন্য, এবং শিলচরে মানুষ সেই সভাতে কেউ প্রতিবাদ করেননি বিধায়ককে মুখের উপর।
আজকে সেই যদি বিধায়ক যদি আজকে শিলচর বাদ দিয়ে, আমি বরাক উপত্যকার মানুষ খুব শান্তিপূর্ণ মানুষ এবং অল্পে সন্তুষ্ট বরাক না, উপত্যকার মানুষ। জনগণ যখন নিজের সুবিধা, নিজের রাস্তার সমস্যার জন্য রাস্তায় নেমে গেছেন, হ্যাঁ। তাহলে যারা স্বতঃস্ফূর্তভাবে যারা বিজেপিকে ভোট দিয়েছিল, প্রতিনিধি দিয়েছে, কিন্তু ওরা তো আস্থাটা জনগণের নাই বিধায়কের সেই প্রতি, যার আস্থাটা, জন্যই তো রাস্তায় নেমে শুনুন, আস্থাটা নেই, রাস্তায় নামে, কিন্তু আবার যখন বিধায়ক এসে মানুষকে যেভাবে টুপি পিন্ধানোর চেষ্টা করে থাকেন, মুখ্যমন্ত্রী এসে গতকালকে যখন টুপি পিন্ধানোর চেষ্টা করেছেন, কিন্তু তখন আবার মানুষের কোনো প্রতিবাদ আপনি পাবেন না। আজকে মানুষ মানে এইসব বিধায়ককে যদি আজকে আমাদের বরাক উপত্যকা না হয়, এটা ইউপি বিহার যদি হতো, যে কোনো দলের বিধায়ক হোক, এইভাবে একটা বক্তব্য, নির্লজ্জের মতো একটা বক্তব্য, 10 বছর আগের জন্য আজকে রাস্তাঘাটের অবস্থা খারাপ, তারপর 4বার কাজ করিয়েছেন ওনারা, আজকে বলছেন কংগ্রেস আমলের জন্য রাস্তাঘাট খারাপ, তারপরও মানুষ হাততালি দেয়। আমাদের কথা হচ্ছে আমরা মানুষের সাথে আছি, মানুষের সমাধান হওয়া উচিত। শিলচর শহর যেভাবে আজকে নরক যন্ত্রণায় ভুগছেন, আর আমি শহর থেকেও বড় কথা বলবো, শহরের সমস্যা আপনারা দেখছেন ঠিক, কিন্তু বরাক উপত্যকায় সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে আজকের দিনও, যে বরাক উপত্যকাটা হচ্ছে 3টা রাজ্যের করিডোর, মণিপুর, মিজোরাম এন্ড ত্রিপুরা এবং বরাক উপত্যকা। সেই করিডোরটা যদি আপনারা আজকে যে অবস্থা দেখেন, আজকে যে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ওনারা বলেছিলেন, আমাদের সদ্য প্রাক্তন হয়েছেন সাংসদ রাজদীপ রায়, উনি বারবার আমরা দেখেছি শীতের মরশুমে উনি একবার পিকনিক করার জন্য যেতেন হারাঙ্গা যাওতে, গিয়ে এসে বলতেন যে নেক্সট ইয়ারের ডিসেম্বর মাসটা আবার ডেডলাইন দিয়েছিলেন, দিয়ে আজকের দিনও সেই কংগ্রেস আমলে যতটুকু কাজ বাকি ছিল প্রায় 10% কাজ আপডেট হয়েছে আজকে 10 বছরে, বাকি কাজ যেভাবে সেইভাবেই এখন পর্যন্ত রয়েছে। ঠিক আপনি যদি মেঘালয় রাস্তাটা দেখেন, মেঘালয় রাস্তা সেদিন একজন বরাক উপত্যকা শিলচরে একজন সাংসদ, সম্মানীয় সাংসদ, যাকে 2,64,000 ভোটের ব্যবধানে জয়ী করে জনগণ পাঠিয়েছেন, সেই সাংসদ যে সংবিধানের যে সবচেয়ে বড় যে উচ্চ আমাদের মানে ভারতবর্ষের যে মন্দির, সেই পার্লামেন্টে দাঁড়িয়ে এইভাবে মিথ্যা কথা উনি বলেছেন যে কংগ্রেস আমলে নাকি শিলচর থেকে গুয়াহাটি যেতে 3 দিন সময় লাগতো, আর আজকের দিনে 6 ঘন্টায় গুয়াহাটি পৌঁছা যায়। আমি শিলচর শহরে মানুষকে এটাই প্রশ্ন করতে চাই আপনাদের মাধ্যমে, যে শিলচর শহরে মানুষ তারপরও কেন এই মানে যে মৃত্যু সাংসদের কোনো প্রতিবাদ করেনি আজকের দিন পর্যন্ত, সেই সাংসদকে কিভাবে আবার আসনে শিলচর শহরে বিভিন্ন সভা সমিতি আসনে বসানো হয়? এখন তো মেঘালয় 6 নম্বর জাতীয় সড়কে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে। আজকে যে মেঘালয়ের উপর দিকে যাওয়ার মতো ক্ষমতা নেই, অনেক রুগীদের রাস্তার মধ্যে মৃত্যু হচ্ছে, আজকে অনেকে মানে মানুষ রুগীকে নিয়ে যেতে পারছেন না, আজকে মণিপুরে মানুষ যেতে পারছেন না, আজকে মেঘালয়ে মানুষ মানে যাওয়া অসুবিধা হচ্ছে, আজকে আপনার ত্রিপুরার মানুষ যাতায়াতের অসুবিধা হচ্ছে, আজকে আমাদের খাদ্যদ্রব্য আসছে না ঠিক মতো, আজকে জিনিসপত্র আকাল দাম। সেই জায়গাতে একজন মানে সাংসদ, উনি সংসদ ভবনে দাঁড়িয়ে উনি মিথ্যা কথা বলছেন যে নরেন্দ্র মোদী আসার পর 6 ঘন্টায় নাকি শিলচর থেকে গুয়াহাটি যাওয়া যায় বাই রোডে। শিলচরের মানুষ আমরা সবাই শুনেছি ওনার বক্তব্য পার্লামেন্টে, ওনাকে তারপর আবার সভা সমিতি এনে গামছা পরানো হয়, ফুলের মালা দেওয়া হয়। জনগণ যে বিজেপিকে ভোট দিয়েছিল বা প্রতিনিধি যাদের সিলেকশন মানে জয়ী হয়েছেন যারা জনগণের ভোটে, জনগণ যখন রাস্তায় নেমে প্রতিবাদ করছে সমস্যার জন্য, তাহলে তো রাস্তা ওনার কাছ থেকে তো রাস্তাটা হারিয়ে ফেলছেন ওরা, সেই জন্য তো প্রতিবাদ করছে। আমার হিসাবে এই ধরনের মিথ্যা আমার 26 বছরের রাজনীতি জীবনে বা তারপরও স্কুল কলেজের জীবনেও আমি দেখিনি কোনো সাংসদ বা বিধায়ক এইভাবে ডাহা মিথ্যা কথা এইভাবে সংসদে বলার আমি আজকে পর্যন্ত দেখিনি। কালকে আমি দেখেছি ইউনিভার্সিটিতে মুখ্যমন্ত্রীর সাথে পরিমল শুক্লবৈদ্য, হ্যাঁ, অনেকে নাকি আবার ফুল দিয়েও আবার দিয়েছেন। হ্যাঁ, আমার শিলচরবাসী হিসেবে সেটা লজ্জা হয় যে একজন শিলচরের সাংসদ, আমরা 2,64,000, আমারও সাংসদ, 2,64,000 ভোটের ব্যবধানে আমরা জয়ী করে পাঠিয়েছি, উনি পার্লামেন্টে গিয়ে এটা বলতে পারতেন যে রাস্তার অবস্থার জন্য উনি দাবি করতে পারতেন বা রাস্তার জন্য উনি প্রকল্প আনতে পারতেন। উনি আজকে পিডব্লিউডি মন্ত্রী ছিলেন, সেই পিডব্লিউডি মন্ত্রী থাকাকালীন যদি উনি টোটাল বরাক উপত্যকার মধ্যে শিলচর কাছাড় জেলাতে যদি একটা প্রকল্প উনি দেখাতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। তারপরও মানুষ আবার 2,64,000 ভোটের ব্যবধান ওনাকে, এখন তো আপনারা বিরোধী আসনে আছেন, ঠিক আছে,
এইগুলা যেমন এখন একটা মেজর একটা সমস্যা, যেটা জ্বলন্ত সমস্যা শিলচর, মানে শিলচরের জন্য, এটা সোনাই, আমরাঘাট, লক্ষ্মীপুর, ধরুন এদিকে মেডিকেল, দোয়ারবনের জন্য এই রাঙ্গাখাড়ি পয়েন্টে যে ট্রাফিক জ্যামটা, এটা হলো একটা ক্যান্সারের মতন হয়ে গেছে। এটা আপনার এখানে রাঙ্গিরখাড়ি থানা আছে, ট্রাফিক অ্যাডভাইজারি বোর্ড আছে, এবং রাঙ্গাখাড়ি পয়েন্টে তিনটা পুলিশ থাকে। অথচ আপনার 27/10/2015 একটা অর্ডার হয়েছিল, তখন ডিসি ছিলেন এস বিশ্বনাথন, যে তখন বাইপাস লাইনটা হয় নাই, কিন্তু বাইপাস সড়ক আইসবিটি যাওয়ার জন্য। তো পেশকার জাঙ্গালে এখানে গাড়ি থাকবে, কালাহুডের অটোগুলা ভিতরে আসবে না টাউনে, আর এখান থেকে এখান ভিতরে যাতায়াত করবে। এন্ট্রি থাকবে না। এরপরে তো বাইপাস লাইন হয়েছে, বাইপাস সড়ক আইসবিটি পর্যন্ত যাওয়া হয়েছে, কিন্তু এই অর্ডারটা এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হলো না কেন? এটা নিয়ে আপনারা বর্তমানে ট্রাফিক অ্যাডভাইসারি বোর্ড, আমার জানা মতে, আপনি বলছেন ট্রাফিক অ্যাডভাইসারি বোর্ড আছে, আমার জানা মতে ট্রাফিক অ্যাডভাইসারি বোর্ড নেই, না, মধ্যে মধ্যে মিটিং হয়তো, কোনো মিটিংও এখন হয় না বর্তমানে। আপনাকে কি বলবো, যে আজকে সরকার এবং আমি, আপনার যেগুলা মানে বিভাগ আছে, সরকারের যেগুলা বিভাগ আছে, সেই বিভাগগুলোর যে দায়িত্বপ্রাপ্ত যে কর্মচারীরা আছেন, ওনারা কি সরকারের কর্মচারী না ওনারা বিজেপির কর্মচারী, তাও আমাদের একটা সময় ডাউট হয়। আজকে অরুণোদয় ফর্ম আমরা জানি যে এটা সরকারি একটা প্রকল্প, অরুণোদয় স্কিমটা। সেই অরুণোদয়ের ফর্মটা আপনি কোথায় পাবেন? হিতাধিকারীকে যেতে হয় বিধায়কের বাড়িতে, এটা বিধায়কের বাড়িতে পাওয়া যায়। আপনি দেখবেন পিএমজেসি গড় দেওয়া হচ্ছে, সেই গড়ের ফর্ম কোথায় পাওয়া যায়? বিধায়কের বাড়িতে দেওয়া হয়। সরকারি কোনো অফিস আছে বলে আমরা আজকের দিনে মনেই হয় না। যে অফিসগুলা মানে বিজেপি দলের ডাইরেক্টলি ওনারা কর্মী হয়ে কাজ করে যাচ্ছেন, মানে সরকারি হ্যাঁ বিভাগগুলা আজকে ওনারা বাধ্য। আমি সব কর্মচারীকে দোষ দিই না, কিন্তু ওনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা আছেন, ঠিক ওনাদেরকে এইভাবে বানিয়ে নিয়েছেন। না হলে দেখবেন আপনার জগন্নাথ মহাপ্রভুর মতো হাত দুইটা উঠিয়ে 2000 টাকা নাকি ঘুষ নিতে ধরা পড়েছে। কারা ধরা পড়ে? আজকের দিনে কোন অফিসে ঘুষ নেওয়া হয় না, কিন্তু যে স্টাফরা, যে অফিসাররা ওনাদের নেতা মন্ত্রীদের কথা শুনে না, দেখবেন কিছুদিন পরে ওনাদেরকে এই অ্যান্টি করাপশন লাগিয়ে দেওয়া হয়, নাহলে সিএম ভিজিলেন্স লাগিয়ে দেওয়া হয়, আর দেখবেন হঠাৎ করে জগন্নাথ মহাপ্রভুর মতন ওনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। না, আমরা বলছি যে তো আজকের দিনে কর্মচারীরা বাধ্য। আজকে যেভাবে ওনারা একটা সরকারের একটা ডিক্টেটরশিপ হিসেবে চালিয়ে যাচ্ছেন, যেভাবে আজকে হিটলার রাজের মতো ওনারা চালিয়ে যাচ্ছেন, গণতন্ত্র বলতে কোনো জিনিস নেই। আজকে প্রতিবাদ করা হচ্ছে, আজকে অনেক সংগঠন, আপনার কথা আমি মানলাম যে কংগ্রেস কোনো আন্দোলন করেনি, আজকে আপনার বিভিন্ন মানুষ রাস্তায় বেরিয়ে এসছেন, বিভিন্ন সংগঠন বেরিয়ে এসছেন, কিন্তু লাভটা কি হয়েছে আমাকে বলুন? কংগ্রেস ক্ষমতা থাকার সময় যদি পত্রিকাতে এটা প্রতিবাদ হতো, তাও কংগ্রেস নেতা মন্ত্রীরা সেটাকে একবার রিভিউ করতেন, বা কিভাবে এটা সমাধান করা যাচ্ছে সেই চিন্তাটা করতেন। আজকে এতগুলো রাস্তার মধ্যে আমরা দেখি সপ্তাহে 3 দিন রাস্তা বন্ধ করা হয়, কিন্তু পিডব্লিউডি ডিপার্টমেন্টে তো কোনো হেলদুল নেই। না, পিডব্লিউডি তো বলছে যে বিভিন্ন বিভাগের দোষারোপ করছে, কিন্তু মুখ্যমন্ত্রী আসার আগের দিন কিভাবে তখন সব বিভাগ আবার ঠিক হয়ে গেল? তখন তো ফান্ডও আসলো, তখন রাতে রাতে কিভাবে কাজ হলো? তখন তো বৃষ্টি নেই, তখন বৃষ্টির মধ্যেও কাজ হয়। তাহলে জনগণের প্রতিবাদটা সরকার শুনছে না, আওয়াজটা শুনছে না, অথচ জনগণের ভোটে ওরা জয়ী হয়েছে। এবং আজকের দিনে আমি বুঝতে পারিনি যে শিলচরের বিধায়ক বা সাংসদ ওনারা কিভাবে ওভার কনফিডেন্ট যে আমরা জনগণকে পাত্তা দেব না, জনগণের কোনো কথা কানে শুনবো না, তারপর আমরা জয়ী হয়ে আসবো। ওনাদের যদি জয়ী হওয়াটা যদি চিন্তা থাকতো যে জনগণের রায় কালকে আমাদের বিপক্ষে যেতে পারে, সেই ভয়টা যদি ওনাদের ভিতর থাকতো, নিশ্চয় জনগণের যে দাবি, জনগণের যে প্রতিবাদ ওনারা শুনতেন। আজকে শিলচরের বিধায়ক উনি ব্যস্ত শুধু মুখ্যমন্ত্রীকে কিভাবে খুশি করবেন। মুখ্যমন্ত্রী আসছেন, উনিও সফরসঙ্গী হয়ে শিলচর চলে আসছেন, ওনাদের বিধানসভা অধিবেশন চলছে, কিন্তু আমরা একবারও দেখিনি উনি শিলচরে হয়ে কোনো কথা বলতে। না, আমরা ওনার মুখ থেকে কোনো শুনি নেই, বা আমরা তো সবসময় যারা আমরা সাংবাদিক আছি, যারা লেখালেখি করে বা পোর্টালে যারা আছেন, আমরা শিলচরের বিভিন্ন সমস্যা নিয়ে আজকে শিববাড়ি রোড নিয়ে আমরা অনেক কথা বলেছি,
অনেকবার আওয়াজ তুলেছি, শিববাড়ি রোডে দাঁড়িয়ে আওয়াজ তুলেছি। ওনাদের মধ্যে একটা অহংকার ভাব, ওনাদের বিধায়ক থেকে ধরে সাংসদ থেকে ধরে প্রত্যেক একটা অহংকার মনোভাব, যে আমরা যা কিচ্ছু করব, আমরা হিটলারের রাজ চালাবো, তারপর জনগণ আমাদেরকে হিন্দু মুসলমানের রাজনীতি করে আমরা ভোট আদায় করে নেব। আচ্ছা, আরেকটা আপনার কথার মধ্যে দিয়ে আমি আরেকটা কথা বলি। আপনার এগেনস্টেও তো অনেক অভিযোগ বর্তমানে, একটা প্রপাগান্ডা বলুন বা কিছু অভিযোগ চলছে যে আপনি নাকি মানে আমাদের বিজেপির বিধায়কের খুব ঘনিষ্ঠ, এই জন্য কিছু প্রতিবাদ করেন না, বা বিজেপির বিধায়ক আপনাকে জিসি কলেজের কন্ট্যাক্ট দিয়ে দিয়েছেন, এগুলো কিছু আপনার বিরুদ্ধে একটা দেখুন, সচরাচর যেখানে মানে আপনার সম্পর্কে কথা হয় তখন এই কথাগুলো উঠে আসে আর কি। এটা আজকে আমরা বরাকবাণীর নিউজ নেটওয়ার্কের মাধ্যমে আপনার জনগণকে কিছু বুঝিয়ে দেন যে এই জিনিস ঘটনাটা কি এবং কেন বলা হচ্ছে। দেখুন আমি আপনাকে বলি, জনগণ সেটা কোনোদিন আলোচনা করেন না। জনগণ যারাই আমাকে চেনেন, আমি জনপ্রতিনিধি নই, আমি একটা সামান্য একটা সাধারণ মানুষ। তো যারাই আমাকে শিলচর শহরের মানুষ, যারাই আমাকে চেনেন ছোট ভাই হিসাবে, কেউ বাতিজা হিসাবে, কেউ ভাই হিসাবে, বড় ভাই হিসাবে, তো প্রত্যেকে আমার সম্বন্ধে অল্প বিস্তর সবাই জানা আছে যে আমি একটা সাধারণ মানুষ, এবং সাধারণ মানুষ হিসেবে আজকের দিন পর্যন্ত চলে যাচ্ছে, সবার আশীর্বাদে আগামী দিনে চলে যাব। ব্যাপারটা হচ্ছে, এইসব যারা প্রপাগান্ডা করে সেটা অন্য কেউ নয়, দুই চারটা মানুষ যারা হিংসায় মানে সবসময়, যে অভিজিৎ পালের মধ্যে একটা সাধারণ ঘরের ছেলে আজকে জেলা কংগ্রেস সভাপতি হয়ে গেছে, হ্যাঁ, উনাদের গাত্রদাহ হচ্ছে, উনারা বিভিন্নভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে জিসি কলেজে একটা কাজ চলছে, সেটা আমারও না কাজটা, ওটা আরেকজন গুয়াহাটির একজন ঠিকাদারের কাজ। সেই কাজটা আমার খুব মানে ঘনিষ্ঠ বন্ধু, ওনার সঙ্গে আমার জয়েন্ট ভেঞ্চারে কাজ চলে, ঠিকাদারি চলে, হ্যাঁ। তো সেই হিসাবে সেই কাজটা যখন আমি নিয়েছিলাম আমরা, তো সেই কোম্পানি আমরা কাজ নিয়েছিলাম 2018-এ। এটা হাউসফেয়ার ডিপার্টমেন্টের কাজ, হসপিটাল। হ্যাঁ। তো সেই সময় আমার জানা মতে দিলীপ কুমার পাল ছিলেন, বিধায়ক ছিলেন, দিলীপ কুমার পাল বিধায়ক ছিলেন। তারপর থেকে আজকের দিন পর্যন্ত আমি নতুন কোনো ঠিকাদারি কাজ নেইনি। বিশেষ করে জেলা কংগ্রেস সভাপতি হওয়ার পর থেকে ঠিকাদারি করার ঠিক সময়ও থাকে না, আর ঠিকাদারি কাজ এখন নেওয়ার মতন পরিস্থিতিও নেই। আর হয়তো আমাকে আজকের দিনে যে সরকার, সেই সরকার হয়তো আমি টেন্ডার দিলেও আমাকে ঠিকাদারি দেবেন না, সেই হিসাবে আমিও আর ঠিকাদারি নতুন করে আর কাজ পর্যন্ত কাজ করিনি। তো সেটা যারাই প্রপাগান্ডা করছেন, ওনাদেরকে আপনাদের মাধ্যমে বলতে চাই যে হ্যাঁ, আমি ঠিকাদারি করি, আমি চুরি করি না। যদি আমি যদি কোনো কাজ না করি, তাহলে আমি কোথা থেকে ভাত খাবো? হ্যাঁ, তাহলে তো আমার দালালি করতে হবে, তাও তো আমি করতে হবে, মানুষকে চাকরির প্রলোভন দিয়ে পয়সা নিতে হবে। তা আমার তো, আমি যেটা করি সেটা সরকারের যে ট্যাক্স সবকিছু দিয়ে আমরা ঠিকাদারি কাজ করি। কিন্তু যে কাজটা আমার লাস্ট কাজ ছিল, যেটা আজকের দিনের মধ্যে শেষ হয়নি বিভিন্ন কারণে, সেই কাজটা 2018-এর, তখন দীপায়ন চক্রবর্তী বিধায়ক হননি। সেই প্রপাগান্ডা করে লাভ হবে না। জিসি কলেজে গেলেই আপনারা খবর নিয়ে দেখতে পারবেন যে সেই কোন কোম্পানি কাজ করছে, কত তারিখে টেন্ডার হয়েছিল, এবং টেন্ডারে কম্পিটিশন করে কাজ নিয়েছিলাম, এবং সেই ফান্ডটা সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড ছিল, সেটা রুষার ফান্ড ছিল। আচ্ছা, তো সেটা পরিষ্কার। আর 2 নম্বর কথা হচ্ছে, আমরা ত্রিপুরার মতন হিংসা রাজনীতি আমরা বিশ্বাস করি না, বা ওয়েস্ট বেঙ্গলের মতো আমাদের এখানে হিংসা রাজনীতি নেই। কবিন্দ পুরকাইস্ত তো আজকের দিনে যে সবচেয়ে মানে বরিষ্ঠ রাজনীতিবিদ, উনি কিছুদিন আগে অসুস্থ হয়েছিলেন। আমি ওনার বাড়িতে গিয়েও দেখতে গিয়েছিলাম, তারপর মেডিকেল কলেজে উনি অ্যাডমিশন নিয়েছিলেন, সেখানেও আমি গিয়েছিলাম। আজকে ওনার ছেলে কোনাথ পুরকাইস্ত, ওনার সাথে আমার ভালো সম্পর্ক। না, এখানে তো একে অন্য আমরা সবাই সাথে, হ্যাঁ, সন্তোষ মন্দেব, কোনাথ মানে কবিন্দ পুরকাইস্ত থাকার সময় একসঙ্গে সবসময় কাউন্টিং হলে বসতেন, বা একজনের বাড়িতে দুর্গাপূজাতে যেতেন, বা এটা পারিবারিক সম্পর্ক ছিল। বর্তমানে কিন্তু সেই পরিবেশটা এখন একটু চেঞ্জিং হয়ে গেছে। সেটা কিছু যে নিম্ন মানসিকতার মানুষ, দীপায়ন চক্রবর্তীর সাথে আমার অনেক দিনের পরিচয়, সেটা মিথ্যা কথা না, একই শহরে বসবাস করি, সম্পর্ক থাকাটা যে ওনার রাজনৈতিক আদর্শটা অন্য জায়গায়, আমার রাজনৈতিক আদর্শটা আরেক জায়গাতে, কিন্তু ব্যক্তিগত সম্পর্কটা আমার শুধু দীপায়ন চক্রবর্তী নয়, রাজদীপ রায়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, পরিমল শুক্লবৈদ্যর সাথে আমার সম্পর্ক আছে। হ্যাঁ, তার মানে এটা নয় আমার রাজনৈতিক, আমার যে চিন্তাধারাটা, ওনাদের চিন্তাধারাটার মধ্যে রাত দিন ডিফারেন্স। এবং দীপায়ন চক্রবর্তী কার্যকলাপের বিরুদ্ধে
ব্যক্তিগত দীপায়ন চক্রবর্তী আঘাত করার আমার কোনো প্রয়োজন নেই, কিন্তু দীপায়ন চক্রবর্তীর কার্যকলাপের বিরুদ্ধে সবচেয়ে বেশি যদি সরব হয়েছে তা আমি হয়েছি। বিভিন্ন সময় আপনারা দেখবেন যে আমার বিভিন্ন সাংবাদিক সম্মেলনে বিভিন্ন ইয়েতে দীপায়ন চক্রবর্তীকে যদি টু দা পয়েন্ট যদি কোনো প্রশ্ন করে থাকে তো আমি করেছি। দীপায়ন চক্রবর্তীর সাথে যদি রাজনৈতিকভাবে আমার অনেকবার যুদ্ধ হয়েছে। উনি বিধায়ক হওয়ার আগেও অনেক পঞ্চায়েত নির্বাচনে অনেক সময় আমার সাথে অনেক ঝগড়া বিবাদ হয়েছে। তো ব্যক্তিগত সম্পর্ক রাজনীতি সম্পর্কের মধ্যে দিনরাত ডিফারেন্স। না আমরা তো এটা এখানে কিছু লোক, আমরা তো এখানে শহরটা তো ছোট। দেখুন জেলা কংগ্রেস সভাপতি আমার মতো একটা সাধারণ মানুষ হয়েছে, অনেক সভাপতি দাবিদার ছিলেন। তো যারা হতে পারেননি, একটা কথা আছে যে আজকে যদি আমি কোনো কিছু খেতে পারিনি তাহলে বলে এটা চুকা, যে ফলটা আমি খেতে পারবো না সেটা চুকা। তো বিভিন্ন সময়টা হয়। তো একটা চেয়ার, অনেকজন দাবিদার না এটা থাকতেই পারে। তো সেই ব্যাপারে আমাকে কিভাবে এটা দিয়ে লাভ হবে না। যেমন শিলচরা মানুষ এইগুলা নিয়ে কেউ বিশ্বাসও করবে না, শিলচরা মানুষ এটা নিয়ে ইয়ে নয়। শিলচরা মানুষ অভিজিৎ পালকে ভালোভাবে চিনে, যারা চিনে ওনারা জানেন যে আমি নীতি আদর্শ নিয়ে আমি দল এবং দলের নেতৃত্বরা আমার উপর সেই ভরসাটা আগেও রেখেছেন, এখনো রেখে যাচ্ছেন। দলের নেতৃত্ব জানেন যে আমি আজকের দিন পর্যন্ত কংগ্রেস দলের এক মানে 1%ও কোনো জায়গাতে ক্ষতির চিন্তা করিনি। না আমি দলের একজন কর্মী হিসাবে যেদিন আমি ছাত্র রাজনীতিতে অংশগ্রহণ করেছিলাম আজকের দিন পর্যন্ত একনিষ্ঠ কর্মী হিসেবে প্রত্যেকটা নির্বাচনে লড়াই করে গিয়েছি। কোনো সময় সাকসেস হয়েছে, কোনো সময় ফেইলার হয়েছে। না এটা তো জয় পরাজয় থাকেই রাজনীতিতে। হ্যাঁ, তো এই জন্য যে দীপায়ন চক্রবর্তীর সাথে আমার সম্পর্ক বলে আলাদা কিছু, শিলচর শহরে প্রত্যেকের সাথে সম্পর্ক আছে। ছোট শহর, একজনের বাড়িতে রাস্তা, আর আমাদের এটা সেই মানে আমাদের এখানে সংস্কৃতির এইভাবে যে আমরা রাজনৈতিক ভাবে আমরা একে অপরকে আমরা ইয়ে করি, প্রতিবাদ করি, কিন্তু আমরা ব্যক্তিগত সম্পর্ক আমরা সুন্দর একটা সুসম্পর্ক থাকে। না সন্তোষ মনদেব থাকতে তো আরো বেশি ছিল, নুরুল হুদা, সন্তোষ মনদেব, কবীন্দ্রবাবু কাইছে, তিনজন একসাথে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এক জায়গায় বসে ওনারা চা খেতেন, একসাথে ইয়ে করতেন। কর্ণেন্দু ভট্টাচার্য আর কবীন্দ্রবাবু কাইস্ত, আজকে কর্ণেন্দু ভট্টাচার্য জয়ী হয়েছিলেন 1985 ইংরেজিতে, কবীন্দ্রবাবু কাইছে হেরেছিলেন। হেরে যখন কর্ণেন্দু ভট্টাচার্য কবীন্দ্রবাবু কাইছে ছাত্র, উনি যখন প্রণাম করতে গিয়েছিলেন তখন কবীন্দ্রবাবু কাইছে বলেছিলেন যে আজকে আমার সবচেয়ে বড় খুশির দিন যে আমার ছাত্র জয়ী হয়েছে। সেই রাজনীতিতে আমরা বিশ্বাস করি। এখন আমরা যে একটা জনগণের আওয়াজ যেটা বা দাবি, যে আপনি বিরোধী দলের নেতা বা স্থানে অসীন আছেন, আমাদের এই যে ট্রাফিক যে সমস্যাটা নিয়ে একটু আপনি যদি কথা বলেন প্রশাসনের। দেখুন জেলা প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, ওদের ভূমিকা এখন বর্তমানে নেই বললে চলে। কারণ ডিসির একটা অর্ডার আছে যে এখানে কোনো রকমের বাসে মানে স্টপেজ হবে না বা কালাহুডের অটো ঢুকবে না। মেইন হলো টাঙ্গিখাড়ি পয়েন্টটা এই বৃহত্তর অঞ্চলের হ্যাঁ, মানে যেটা আপনার মানে নিউ শিলচর বলা হয়। এখানে প্রায় অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাটা সরু, এদিকে বাস থাকে, অথচ তিনটা ট্রাফিক পুলিশ এখানে বসা থাকে। এটা নিয়ে যদি আপনি একটু সবচেয়ে বড় বলুন, বা অর্ডার কপিও আছে এটার। সবচেয়ে বড় ব্যাপার হলো দেখুন ট্রাফিক সমস্যা তো মানে আমরা সবাই জর্জরিত। তার থেকে বড় সমস্যা যেটা হচ্ছে শিলচর মেডিকেল রোড, যেটা এটা তো আর মারাত্মক। যে মেডিকেল রোডটাতে দেখুন মানুষ ইমার্জেন্সি পেশেন্ট নিয়ে যায়, এবং এখানে প্রত্যেকটা নার্সিং হোম, আমরা এই রাস্তার উপর দিয়ে বেশিরভাগ নার্সিং হোম শিলচর শহরে। এবং আরেকটা জিনিস দেখতে হবে, সেটা নিয়েও আমি ইতিমধ্যে আপনারা হয়তো দেখেছেন, রাস্তায় নেমে আমি আন্দোলন করিনি, কিন্তু আমি বারবার সেটা নিয়ে জেলাধিপতির সাথে দেখা করেছি। জেলাধিপতিকে আমি মেমোরেন্ডাম দিয়েছি, জেলাধিপতির মাধ্যমে মুখ্যমন্ত্রীকে মেমোরেন্ডাম দিয়েছি, গভর্নর অফ আসামকেও মেমোরেন্ডাম দিয়েছি। তো বিশেষ করে মেডিকেল রোডে যেগুলো নার্সিংহোম আছে, প্রত্যেকটা নার্সিংহোমে আপনারা দেখবেন পার্কিং নেই। অ্যাম্বুলেন্সের রাস্তার উপরে প্রত্যেকটা মানে গাড়ি, মানুষ সবাই, কেউ পেশেন্ট নিয়ে যায়, কেউ পেশেন্ট দেখতে যায়, সবাই আজকালকার দিনের গাড়ি একটা আছে, প্রত্যেকটা গাড়ি রাস্তার উপর থাকে। তখন আরেকটা পেশেন্ট নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে অনেক পেশেন্টের মৃত্যু হয়। কিছুদিন আগে আপনার শুনলে হয়তো আমার এখানে দর্শকরা হয়তো শরীরের রুম খারাপ হয়ে যাবে, হয়তো আমরা পত্রপত্রিকাতে আসেনি, আমি নিজের সেটা সাক্ষী। কাঠিগড়ার একটা পেশেন্ট 5 বছরের বাচ্চাকে নিয়ে ওনারা এসেছিল, খুব পেটের ব্যথা ছিল বাচ্চাটার। সেই বাচ্চাটাকে নিয়ে গ্রিন হিলস গিয়েছিল, গ্রিন হিলস গিয়ে ডাক্তার পায়নি, সেখান থেকে বাচ্চাটাকে নিয়ে এত বেশি ট্রাফিক জ্যাম ছিল যে গাড়ি দিয়ে নিয়ে যাওয়ার অবস্থা ছিল না। বাচ্চাকে কুলে নিয়ে দৌড়ে দৌড়ে মা বাবা যাচ্ছিল, গিয়ে বেলি পর্যন্ত যেতে পারেনি, বাচ্চাটা মারা গেল।
না, এরকম ইনসিডেন্ট আমার আমার হ্যাঁ। আমিও পেয়েছিলাম। তো অনেকগুলো এইভাবে যে ট্রাফিক সমস্যার জন্য এবং রাস্তাঘাটের এই বেহাল অবস্থার জন্য, বিশেষ করে পার্কিং নেই। আজকে দেখুন, মানে একটার সঙ্গে একটা রিলেটেড থাকে। পৌরসভা নির্বাচন হচ্ছে না গত 5 বছর ধরে। মুখ্যমন্ত্রী বারবার এসে এক একটা আবুল তাবুল বলে যাচ্ছেন। উনি ভাবছেন যে শিলচর শহরে মানুষ না, উনি কালকে বলছেন যে আমরা PIL করার PIL জন্য। করার জন্য। তো দেখুন, শিলচর শহরে মানুষ অনেক শিক্ষিত। শিলচর শহরে মানুষ ভারতবর্ষ নয়, পৃথিবীর বুকে অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা আছেন যারা শিলচর শহরের লোক। কিন্তু মুখ্যমন্ত্রী হয়তো ভেবে থাকেন যে শিলচর বা বরাক উপত্যকার মানুষগুলো সব অশিক্ষিত, বর্বর, ওনাদের মধ্যে কোনো কিছু বুঝেন না, যে উনি যেসব লালিপপ নতুন নতুন করে দেবেন মানুষ বিশ্বাস করে নেবেন। জনগণ কিন্তু সব ঠিক হিসাব রাখছেন, সেটা মানে ওনাদেরকে সেটার উত্তর পাবেন ওনারা। আজকে উনি আজকে দিয়ে 1 বছর আগে এসে উনি বলেছেন যে শিলচরের বিধায়ককে চাইলে এখানে পৌরসভা নির্বাচন হবে। যে 150 বছরের পৌরসভা, সেই পৌরসভা একটা ঐতিহ্যবাহী পৌরসভা, সেই পৌরসভা নির্বাচন উনি বলছেন শিলচরের বিধায়ক চাইলে হবে। আজকে আবার 1 বছর পরে এসে উনি আবার বলছেন যে আপনারা PIL করুন, 1 মাসের মধ্যে নির্বাচন হয়ে যাবে। এই যে মানুষদেরকে একটা যে উনি নতুন নতুন করে যেটা জনগণ কেন করবে PIL? জনগণ কেন PIL করবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, দেখুন শিলচর এবং ডিব্রুগড়, শিলচর এবং ডিব্রুগড় একসাথেই পৌরসভা থেকে পৌর নিগমে করা হয়েছিল, মানে উন্নীত করা হয়েছিল। কিন্তু মানে ডিব্রুগড়ে এখানে যিনি বিধায়ক প্রশান্ত ফুকন, উনি বিজেপির বিধায়ক, উনি সাথে সাথে পৌরসভা নির্বাচন হয়েছে। সমগ্র আসামের সাথে ডিব্রুগড়ে পৌরসভা নির্বাচন হয়েছে। এবং তারপরে আজকে প্রায় 6 মাস আগে দেখা গেছে এখান থেকে পৌরসভা থেকে পৌর নিগমে উন্নীত করা হয়েছে। শিলচর শহর এটা অজুহাত দেখিয়ে, যেটা পৌর নিগম করা হবে বলে, এটা অজুহাত দেখে না পৌরসভা নির্বাচন হচ্ছে না পৌর নিগম হচ্ছে। এবং আজকের দিনে পৌরসভাটা উঠি মানে নন অফিসিয়াল এটা শিলচরের বিধায়ক চালিয়ে যাচ্ছেন। এবং সেটা কারণ কি, আমি কেন পৌরসভাটা এখানে টেনে আনলাম আপনার, পৌরসভার কারণে আপনারা জানেন যে শহর বা শহরতলিতে কোনো ধরনের কোনো যদি আজকে ঘর বানানো হয় বা কোনো ধরনের আপনার কমার্শিয়াল কোনো বিল্ডিং করা হোক, সেটা পারমিশনটা পৌরসভাতে নিতে হয় টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং থেকে। এবং শিলচরের টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং থেকে এইভাবে এখানে দুর্নীতি চলছে যে উইদাউট কোনো পার্কিং প্লেস না দেখে ওনারা পারমিশন দিয়ে দেন। এবং শহরে যেগুলো আপনার নতুন নতুন করে যেগুলা প্রতিষ্ঠানগুলো মানে গড়া হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠানে দেখবেন আপনার পার্কিং নেই। এর তো এটা জনবহুল শহরের মধ্যে, ঠিক হার্ডওয়ার টাউন সেন্টারে রাঙ্গিরখালি পয়েন্টে একটা নার্সিং হোম বানানো হয়েছে, সেটাতে কোনো পার্কিং নেই, রাস্তা খারাপ, মানে লোকজনকে দাঁড় করিয়ে। উল্টা দিকে আপনি দেখবেন যে সোনাই রোডে টার্নিং যেখানে নেওয়া হয় সেই জায়গাতে বায়োমেট বানানো হয়েছে, সেটারও কোনো পার্কিং নেই। একটা জায়গাতেও আপনি দেখবেন যে যেগুলা প্রতিষ্ঠানগুলো আছে শিলচর শহরে কমার্শিয়াল এরিয়াতে, একটা তো কোনো পার্কিং নেই, বিশেষ করে নার্সিংহোমগুলোতে পার্কিং নেই। আজকে এইসব পার্কিং ছাড়া কিভাবে পারমিশন দেওয়া হয়? আপনি দেখবেন একই আসামে আমরা বসবাস করি, কিন্তু গুয়াহাটিতে আপনি কোনো ধরনের কোনো বিল্ডিং এর পারমিশন পাবেন না উইদাউট পার্কিং প্লেস, কিন্তু শিলচরের ক্ষেত্রে এগুলো লাগে না। বরাক উপত্যকাকে বিশেষ করে বর্তমান সরকার বরাক উপত্যকাকে একটা মানে কি বলবো ড্রাম্পিং গ্রাউন্ড হিসেবে ওনারা ব্যবহার করে যাচ্ছেন। বরাক উপত্যকার প্রতি ওনাদের একটা বিদ্বেষ মনোভাব। আপনার রাস্তাঘাটের কথা বলুন, গোটা আসামের রাস্তাঘাট দেখবেন মানে খুব সুন্দর, সেখানেও বৃষ্টি হয়, সেখানেও বর্ষার সিজন থাকে, কিন্তু আমাদের এখানে দেখানো হয় যে বর্ষার সিজনে কাজ হবে না। কালকে যে মুখ্যমন্ত্রী বললেন যে পূজার আগে কাজ হবে না, ফ্লাইওভারটা জনগণ যদি চান, কিন্তু আমরা দেখেছি যে উনি মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন একটা নাটক শুরু করলেন যে প্রত্যেক জেলায় জেলায় গিয়ে উনি ক্যাবিনেট মিটিং পাতবেন, এবং বিশেষ করে যেখানে ক্যাবিনেট মিটিং করবেন ওই জায়গার উন্নয়ন নিয়ে আলোচনা হবে সেই ক্যাবিনেট মিটিংয়ে। আমরা দেখলাম যে শিলচর আজকের থেকে প্রায় 1.5 বছর আগে বিশেষ গোটা অনুষ্ঠান করে এবং কয়েক কোটি টাকা খরচ করে এখানে ক্যাবিনেট মিটিং পাতা হলো। আসামের সব নেতা মন্ত্রীরা আসলেন, এখানে এসে ক্যাবিনেট মিটিংয়ে নেওয়া হলো যে 2টা উড়ালপুল হবে, ক্যাবিনেট ডিসিশন হলো। শিববাড়ি রোডে এলিভেটেড করিডোর হবে। আজকে 1.5 বছর যাওয়ার পর মুখ্যমন্ত্রী এসে বলছেন যেখানে সমস্যা আছে এবং উনি নাগরিক সভা করবেন। গুয়াহাটি যে একের পর এক ফ্লাইওভার হচ্ছে, আপনি আজকে যান আর 1 মাস পরে গুয়াহাটিতে যাবেন দেখবেন আরেকটা ফ্লাইওভার নতুন পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এই যে ফ্লাইওভার গুলো করা হচ্ছে সেখানে কি জনসভা করে, সেখানে কি জনগণের মতামত নিয়ে ফ্লাইওভার করা হচ্ছে? শিলচরের জন্য এটা কেন ব্যতিক্রম একটা চিন্তাধারা? এটার মানেটা কি? সেটাই হচ্ছে যে শিলচরের প্রতি যে বৈষম্যের একটা মনোভাব, বরাক উপত্যকার প্রতি যে বৈষম্যের মনোভাব,
বিশেষ করে বর্তমান মুখ্যমন্ত্রী এবং বর্তমান সরকার হচ্ছে বাঙালি বিরোধী। পরিষ্কার যদি আমি বলতে যাই, ওনারা বাঙালি বিরোধী, বরাক বিরোধী। ওনারা বরাক থেকে শুধু ভোট আদায় করতে জানেন, হিন্দু মুসলমানের রাজনীতি করে আপনার নির্বাচন সময় আসলে ওনারা মানে জাতি বিদ্বেষ সৃষ্টি করে এই ধর্মের নামে রাজনীতি করে ওনারা ভোটটা আদায় করতে পারেন। কিন্তু বরাক উপত্যকার কিভাবে বৈষম্যের মানে শিকার আজকের দিনে বরাক উপত্যকা, চাকরির ক্ষেত্রে বলুন, শিক্ষার ক্ষেত্রে বলুন, উন্নয়নের ক্ষেত্রে বলুন, প্রত্যেকটা জিনিসই দেখবেন আপনি বরাক উপত্যকাকে বৈষম্যের মানে দেখা হচ্ছে। বরাক উপত্যকার প্রতি একটা বিদ্বেষ মনোভাব ওনাদের। বরাকের প্রত্যেকটা ক্ষেত্রে ওনারা আজকে যে ওনাদের যে আজকে বরাকে দেখুন আপনি, এত বড় বরাক উপত্যকার মধ্যে বিজেপির একটা মানে আজকের দিনে বর্তমান সরকার একটা মন্ত্রী নেই। পরিমল বাবু মন্ত্রিত্ব যাওয়ার পর উনি সংসদে যাওয়ার পর আজকের দিনে বরাক উপত্যকাতে কোনো মন্ত্রী দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেছিলেন 15 আগস্টের আগে উনি মন্ত্রী দেবেন। মুখ্যমন্ত্রী নির্বাচনের সময় এসে বলেছিলেন যে করিমগঞ্জ থেকে কৃষ্ণেন্দু পালকে নাকি মন্ত্রী দেবেন। যাই হোক, আমাদের কথা হচ্ছে কৃষ্ণেন্দু পালকে দৌক আর কৌশিক রায়কে দৌক আর মীর সুমকে দৌক, সেটা নিয়ে আমাদের যায় আসে না। কিন্তু বরাক উপত্যকার মতো 3টা জেলা নিয়ে বরাক উপত্যকার মতো একটা বাঙালি অধ্যুষিত অঞ্চল থেকে একটা মন্ত্রী নেই আজকে আসামে। আজকে মিশন রঞ্জন দাসকে ওনারা রাজ্যসভায় টিকিট দিয়েছেন, মনোনয়ন দিয়েছেন। কতদিনের জন্য রাজ্যসভা? এটা একটা লালিপপ দেওয়া হয়েছে বাঙালিদেরকে। 1.5 বছরের জন্য রাজ্যসভা দেওয়া হয়েছে। এই যে মানে বরাকের প্রতি, যে বরাকে কংগ্রেস আমলে 3জন মন্ত্রী ছিলেন, যে বরাক থেকে রাজ্যসভার মানে সাংসদ পূর্ণ 6 বছরের জন্য দেওয়া হয়েছিল, সেই জায়গাতে আজকে বরাক উপত্যকা থেকে একটা মন্ত্রী নেই। আজকে বরাকের উন্নয়ন কোথা থেকে হবে? না, এই প্যাকেজ বরাক উপত্যকার মানুষ, আপনাদের মাধ্যমে আমি বরাক উপত্যকার মানুষের কাছে আমার একটা অনুরোধ, আপনারা কংগ্রেস ভালোবাসতে পারেন, বিজেপি ভালোবাসতে পারেন, সেটা আপনাদের মৌলিক অধিকার। কিন্তু বরাকের হয়ে আপনারা একবার চিন্তাধারা করে দেখুন যে বর্তমানে মুখ্যমন্ত্রী আসার পর যে আমরা মামা মামা বলে যে একটা আপ্লুত হয়ে যায়, আনন্দে আপ্লুত হয়ে যায়, সেই মামার চিন্তাধারাটা আপনার দেখতে হবে যে মামা কিভাবে বরাক উপত্যকার প্রতি এটা যে ঘৃণ্য মনোভাব, সেটা আমরা পদে পদে টের পেয়ে যাচ্ছি। আজকে ডিলিমিটেশনের সময় আসামে 126টা আসন ঠিকই থাকলো, দেখা যায় বরাক উপত্যকা থেকে 2টা আসন কেটে আপনার বিটিএডিতে নিয়ে 2টা আসন বাড়ানো হলো। যেখানে 17 লক্ষ জনসংখ্যা সেখানে 2টা আসন বাড়ানো হলো। আমাদের এখানে 45 লক্ষ জনসংখ্যা সেখানে 2টা আসন কমানো হলো। মানে আপনার কইছেন যে বৈষম্যর ভাব। হ্যাঁ, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর চাকরি যেটা কংগ্রেস আমল আমরা সবসময় দেখে আসছি, সেটা জেলা স্তরেই দেওয়া হতো। জেলা স্তর থেকে যারা তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর যারা অ্যাপ্লিকেন্ট থাকতেন, সেই জেলার জন্য যেগুলা পোস্ট থাকতো সেটা লোকালি ফিল আপ করা হতো। সেটা একটা অঘোষিত একটা আইন ছিল যে 3rd গ্রেড এবং 4th গ্রেডটা লোকালি ফিল আপ করার জন্য। আজকে দেখবেন আপনি প্রত্যেকটা বিভাগে গিয়ে যত 3rd গ্রেড এবং 4th গ্রেডে চাকরি হচ্ছে সব আপার আসাম থেকে এনে এখানে চাকরি দেওয়া হচ্ছে, লোয়ার আসাম থেকে এনে এখানে চাকরি দেওয়া হচ্ছে। কিন্তু আমার বরাক উপত্যকার ছেলেমেয়েরা, এত বেকার যে ছেলেমেয়েরা থাকার পরে এখানে কোনো ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। আমাদের এখানে ছেলেমেয়েরা গিয়ে আপার আসামে চাকরি পায় না, জয়েনও করতে পারে না। কিন্তু আমাদের এখানে আপার আসাম লোয়ার আসাম থেকে এনে সব ভর্তি করে দেওয়া হচ্ছে। মানে বরাকের প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি আজকে দেখেন, আজকে সিইউটি পরীক্ষা করা হলো, সেই সিইউটি পরীক্ষাতে করিমগঞ্জে কোনো একটা সেন্টার ছিল না, হাইলাকান্দিতে সেন্টার ছিল না। আজকে বরাক উপত্যকার সব ছেলেমেয়েরা এসে শিলচর এসে পরীক্ষা দিতে হলো। তারপর দেখা যায় সিইউটি কোনো প্রয়োজনই ছিল না। তারপর দেখা যায় সিইউটি রেজাল্ট কবে বের হবে সেটা মানুষ জানে না। প্রত্যেকটা কলেজের এডমিশন প্রক্রিয়া শেষ, কিন্তু সিইউটি রেজাল্ট তারপরে হলো। অনেকে তো পরীক্ষাও দিতে পারে না। এই যে মানে বর্তমান সরকারের যে বরাকের প্রতি যেটা বৈষম্যমূলক আচরণ, সেটা বরাক উপত্যকা মানুষই সেটার জবাব দিতে হবে। আচ্ছা, আমরা এখন শেষ পর্যায়ে এসে গেলাম। এখন লাস্ট একটা আমি আপনাকে জিজ্ঞাসি যে আপনি যে রাজনীতি করছেন, আপনার একটা তো কিছু স্বপ্ন আছে, এই স্বপ্নটা কি? দেখুন, স্বপ্ন ছাড়া বা যদি জীবনে যদি আপনার যদি কোনো ধরনের উদ্দেশ্য না থাকে, উদ্দেশ্যহীন জীবন হয়ে কোনো লাভ নেই। প্রত্যেক মানুষের জীবনে একটা উদ্দেশ্য থাকে, সেটা আমার ভিতরে একটা উদ্দেশ্য আছে, এটা নাই না যে যদি কোনো দিন সেই স্বপ্নটা আমার হয়তো পূরণ হবে কিনা সেটা ভগবানের ইচ্ছা, জনগণের ইচ্ছা। সক্রিয় রাজনীতিতে যখন এসছি, আজকে প্রায় 26 বছর ধরে সক্রিয় রাজনীতি করে যাচ্ছি, একবার ইচ্ছা থাকবেই যে মানে বিধানসভায় হোক বা যাই হোক, এটা মানে ইলেকটোরাল মানে যে পলিটিক্সটা, সেটাতে একবার অংশগ্রহণ করার। মানে আগামী 26-এ আপনি কি এমএলএ ইলেকশনে বিধায়কের প্রতিদ্বন্দ্বিতা করতে
করার ইচ্ছা নাকি? নিশ্চয়ই ইচ্ছা থাকবে, সেটা নয় যে ইচ্ছা নেই, ইচ্ছা আছে, থাকবে। যে দল আমাকে উপর যদি ভরসা করে, দল যদি আমাকে সেই জায়গাতে যদি দেয়, নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করব। আজকের দিনের মূল্যবান সময়টা আমাদের বরাকবাণী নিউজ নেটওয়ার্কে আপনি এসে যে দিয়েছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার। আমাদের যারা ভিউয়ার্স এবং আমারও ফলোয়ার্সরা ধন্যবাদ আছেন, আপনারা আমাকে আজকে ডাকার জন্য এখানে। যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে সঙ্গে থাকবেন এবং আপনাদের আওয়াজ যদি কেউ আমাদের বরাক উপত্যকার জন্য দিতে চান, বিভিন্ন সমস্যা নিয়ে তুলে ধরতে চান, আপনারা আমার স্টুডিওতে আসতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে পেজে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার।